সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা আসলে কারা এবং আমাদের কাছে মানুষ কেন আসে, তো সেটাই আসলে আজকের বিষয়বস্তু। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সাইকোথেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্য কাউন্সিলরদের কাছে মানুষ কি প্রত্যাশা নিয়ে যায়, কি ধরনের প্রত্যাশা তাদের কাজ করে। অনেক সময় মানুষ হয়তো মনে করতে পারে যে আমরা তাদের বলে দেব যে তারা কি করবে, তারা হয়তো একটা দুটো সিদ্ধান্তের মাঝখানে পড়ে গেছেন বা বেশ কিছু ঝামেলা রয়েছেন, তাদেরকে বলে দেওয়া হবে যে এভাবে করলে তুমি ঝামেলা থেকে মুক্তি পাবে। তাদেরকে সরাসরি কথাগুলো বলে দেওয়া হবে, এরকম অনেকের প্রত্যাশা থাকে। তো কি প্রত্যাশা আসলে তারা করবেন বা কী প্রত্যাশা নিয়ে তারা যাচ্ছেন, এবং যে প্রত্যাশাটা নিয়ে তারা যান সেই প্রত্যাশা কি আদৌ পূরণ হয়? আমরা যারা কাজ করছি আমরা কি তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি, নাকি তারা হতাশ হচ্ছেন অনেক সময় যে গেলাম একজনের কাছে কিন্তু তিনি তো আমাকে বলে দিলেন না যে আমি কি করব, বা তিনি আমার সাথে যেভাবে আমার সঙ্গে সেশনগুলো করছেন তাতে আমি কিছু বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে, আমার কি ভিতরে কোনো উন্নয়ন হচ্ছে, আমার মধ্যে কোনো ভেতরে আলো জ্বলছে, বা আমার যে জীবনে যে সমস্যাটা সেটাকে আদৌ সমস্যার সমাধান হচ্ছে। তো অনেক রকম, যেহেতু তারা অলরেডি একটা বিষণ্ণতা বা একটা দুশ্চিন্তার ভেতরে থাকেন, তো তারা অনেক সময় হয়তো হতাশও বোধ করেন যে আমি তো সেবা নিচ্ছি কিন্তু কই কিছু তো হচ্ছে না। তো সেটাও কিন্তু আসলে বোঝা দরকার যে আমরা কি প্রত্যাশা নিয়ে যাব, প্রত্যাশা আদৌ পূরণ হবে কি না, বা পূরণ না হলে আমরা আসলে কি করব। সেই জায়গাগুলো আসলে অনেক অনেক ধোঁয়াশা আছে আসলে। এই প্রফেশনটাই একটু ধোঁয়াশার মধ্যে আছে এখনও, মানুষের কাছে এখনও পরিষ্কার না যে আমরা এই প্রফেশনের আমরা করছিটা কি। তো আজকে আমরা চাইছি একটু বিশদভাবে আলোচনা করতে। আমাদের দুজন অতিথিও আছেন, তাদের সঙ্গেও আমরা একটু চাইবো, তাদের কাছ থেকেও শুনবো যে তাদের এক্সপিরিয়েন্সগুলো কি হচ্ছে এবং তারাও এই বিষয়টাকে কিভাবে দেখছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছেন। তাদের একজন হচ্ছেন ডাক্তার এস.এম. আতিকুর রহমান, স্বাগত। আর উনি হচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন মনোরোগ বিদ্যা বিভাগে। আর আছে ইরশাদ জাহান বিথি। বিথি তো আমার সরাসরি স্টুডেন্ট, অনেক দিন একসঙ্গে কাজও করেছি, এখনও বেশ কিছুদিন দেশের বাইরে থেকে এখন দেশে আছে কিছুদিনের জন্য। তো আমরা ওকে পেয়েছি বলে ওকে ডাকি। বিথি কাজ করেছে অনেকদিন কানাডাতে, ওখানেও প্রশিক্ষণ নিয়ে কাজ করেছে, এখনও বাংলাদেশে সাইকোথেরাপিস্ট হিসেবে বা কাউন্সিলর হিসেবে কাজ করছে, অর্থাৎ সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। আমরা অনেক নামে অভিহিত করি বলে মানুষ আরও কনফিউজড হয়ে যায়। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। এখন কে আগে বলবে, ডক্টর আতিক বলবে না তুমি বলবে? স্যার বলেন। একজন শুরু করলে হয়। বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে মানুষের প্রত্যাশা থাকে আসলে অনেক। যেমন আমাদের কাছে যখন আসে তখন তাদের অনেকগুলো প্রবলেম তারা নিয়ে আসার পর তারা চায় যেগুলোতে আমরা সব সমাধান করে দিই, এবং অনেক সময় তারা মনে করে যে এত কম বয়সী, আমি এত বয়সী, উনি কি পারবে, উনি কি এই ব্যাপারে কিছু জানেন, ওনার তো সেই জীবনের অভিজ্ঞতাই নেই। সমাধান করে দেই মানে প্রবলেমগুলো তারা বলবে, আমরা ওইটার একটা সলিউশন দিয়ে দিব যে আপনি এইটা এইভাবে করেন, ওইভাবে করেন, সেটা। এবং সেই সাথে তারা এটা অনেক সময় চিন্তা করে যে ওনার কি অভিজ্ঞতা এতটা হবে যে উনি এটা বলতে পারবে। কিন্তু আমরা যে আসলে অন্য জায়গা থেকে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, সেটা সলভ ঠিক না, আমরা একটা সলিউশনের জায়গাতে তো যাওয়া হয় না। আমাদের মূল কাজ হচ্ছে যে যদি ধরি যে মানে তিনি কষ্ট পাচ্ছেন একটা জটিলতার জন্য, আমাদের কাজ সেই জটিলতাটাকে খুঁজে বের করে সামনে নিয়ে আসা, যেন সমাধান করতে পারেন বা উনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে উনি যাতে কি করবেন। তো সেই জন্য সবকিছু সমাধান তো হয় না, মানে ওইটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন। তো আমরা আসলে সেই দিকে যাই। তো এটা বুঝতে একটু সময় লাগে, কিন্তু কখনো কখনো তারা বুঝতে পারেন। আবার কোনো কোনো সময় যখন অভিভাবকরা আসেন যে তাদের ছেলে মেয়ে কথা শুনতেছে না, তখন তারা অনেক সময় বলে যে আপনি বলে দেন যে এইটা ও যেন রাতে ঘুম থেকে ওঠে, ও যেন সকালে ঘুম থেকে ওঠে, ও যেন মোবাইল ব্যবহার না করে, আপনি বলে দেন। আবার হাজব্যান্ড ওয়াইফ যখন তাদের মানে কনফ্লিক্টগুলো নিয়ে আসে, তখন বলে যে আপনি বলেন এটা মানে এরকম কেন করলো। তো এই জায়গাগুলো থেকে যখন আমরা ভিন্নভাবে তাদের সাথে কথা বলি, তারা একটু মানে দ্বন্দ্বের মধ্যেই থাকে যে আসলে কি হচ্ছে, মানে সত্যি কি সমাধান হচ্ছে। দুই একটা সেশন যাওয়ার পর তারা অনেক সময় বুঝতে পারে যে না, আসলে তাদের কাছে জিনিসটা পরিষ্কার হতে শুরু করে।
তারা তখন মানে এটাতে মানে খুশি হয় বা তারা ওইটা প্রকাশ করে যে না আমরা প্রথম বুঝতে পারি না এখন হচ্ছে। আমাদের অনেক সময় মানে একটুই লাগে, প্রথম দিকে লাগতো যে ব্ল্যাঙ্ক যাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না, মানে কথা বললাম, আজকে বসলাম, অনেক ব্যাপারে কথা হলো, কিন্তু মানে সমাধানটা কি হলো? সমাধান তো আসলে জায়গাটা না। তো সেটা যেমন আমাদেরও বুঝে উঠতে সময় লাগছে, পেশেন্টদের তো বুঝতে একটু সময় লাগবেই। ওকে, আমরা আসলে সাইকোথেরাপি বিষয়টা বলতে আরেকটু বিশদ আলোচনা করলে দর্শকদের জন্য ও একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি বিথি। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটু ডক্টরের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুনছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ছেলের বয়স 11 বছর বয়স। তো কত বয়স? 11 বছর। 11? 11? 11, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমি আসলে প্রথম থেকে বলি যে আমার ছেলে হচ্ছে ওর অ্যাডিনয়েডের প্রবলেম আছে, তারপরে ওর আপনার 2 বছর বয়সে ওর খিঁচুনি হয়েছিল। আচ্ছা। তো যাই হোক, এখন মানে ও ছোটবেলা থেকে একটু রাগ বা একটু মান অভিমান ছিল ওর, সেটা হয়তো বুঝতে পারি না আমরা, হয়তো ওটাকে মনে করতাম ছোট বাচ্চা মানুষ হয়তো একটা কিছু আবদার করছে বা জেদ করে কিছু ফেলে দিচ্ছে। কিন্তু আসলে এখন যেটা আমি ফিল করছি গত 2 বছরে, সেটা দেখছি যে ও খুব রাগ দেখাচ্ছে, খুব রাগ, মানে রাগেও সে আবার কিছুক্ষণ পরে সেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু রাগ করে হয়তো বা একটা কিছু ছুঁড়ে ফেলছে, প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় একটা জিনিস সে ছুঁড়ে ভেঙে ফেলছে। হ্যাঁ, তার নিজের বই খাতা বা ঘরে কোনো জিনিস ফেলে দিচ্ছে। তো এই রাগটা করে কিছুক্ষণ পরে সে বুঝে যে আমি এটা আসলে এটা করেছি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, তো আসলে আমি এটার জন্য আসলে কি করতে পারি যদি আমাকে একটু বলতেন আপনার। মানে রাগটা যখন বেশি রাগ হয় তখন কিছু ভাঙচুর করে ফেলে, তাই তো? হ্যাঁ, ভাঙচুর করে ফেলে, হ্যাঁ। মাঝে মাঝে নিজেকে হিট করে, নিজেকেও আঘাত করছে, নিজেকে আঘাত করে, হ্যাঁ আঘাত করে। আচ্ছা, ওর কি ডায়াগনোসিস কিছু শুনছিলাম, কি এডিএইচডি না কি শুনলাম? না, ওর হচ্ছে মানে এডিএইচডি কিনা আমি তো আসলে এটা আমি নিজেও তো এখন মানে অনেক না, সময় ওরকম ডায়াগনোসিস হয়নি তাহলে? না না না। আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে কি আমি ভুল শুনেছি? না, আমি বলেছি হচ্ছে ওর অ্যাডিনয়েডের প্রবলেম আছে। অ্যাডিনয়েড, আচ্ছা, অ্যাডিনয়েড, ইয়েস, অ্যাডিনয়েডের প্রবলেম আছে। আচ্ছা। আর হচ্ছে ওর ছোট 2 বছর বয়সে ওর খিঁচুনি হয়েছিল, তো আমি এক ডক্টরের পরামর্শে আমি করেছিলাম, ইজি করেছিলাম, কিন্তু ইজিতে কোনো প্রবলেম হয়নি ওর। আচ্ছা আচ্ছা, এই রিপোর্টটা ভালো ছিল, ওখানে কোনো প্রবলেম আসেনি। তো তাহলে খিঁচুনিটা কেন হয়েছিল সেটা কি কোনো বোঝা গেল? খিঁচুনিটা হয়েছিল ওর জ্বরের থেকে। অনেক হাই টেম্পারেচার ছিল? জি জি জি। আচ্ছা, ওর ভাই বোন আছে আরো? না না, ও একাই, আমার একটাই ছেলে। আচ্ছা, ওকে। ছোটবেলাতে যখন ও কিছু চাইতো তখন কি মানে দিতে একটু দেরি করা হতো, বা ও যখন রাগ করতো তখন দেয়া হতো, এরকম ছোটবেলায় কিভাবে ওর জিনিসগুলো আদায় করতো ছোটবেলা থেকে এই পর্যন্ত 11 বছর যখন থেকে ও চাওয়া শুরু করেছে তখন থেকে ওর চাহিদাগুলো কিভাবে মিটছে? আচ্ছা, যখন চাওয়ারই ছিল তখন আসলে এতটা মানে এভাবে ও মানে ওর চাওয়াগুলো আমাদের কাছে এভাবে চাইতো না, কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, হয়তো আমাকে কিছু একটা জিনিস চাইলো, আমি বললাম যে হ্যাঁ বাবা দিচ্ছি বা আমি আসতেছি, এই যে আমি আসতেছি বা আমি ওকে দিব, জাস্ট ওই জিনিস ওই সময়টুকু আমাকে মানে করে না। হ্যাঁ, মানে ধৈর্যটা রাখতে পারছে না। না না না, ও ধৈর্যটা রাখতে পারছে না, রাইট। তাছাড়া আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি মানে আপনাকে বলার জন্য করেছি, সেটা হচ্ছে আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, এবার 5-এ উঠেছে, কিন্তু গত বছর থেকে ও না অমনোযোগী হয়ে গেছে পড়াশোনায়। আচ্ছা। হ্যাঁ, ক্লাস 1, 2, 3 সে আপনার ম্যাথে খুব ভালো নাম্বার করতো, 100-100 থাকতো। এখন সে পড়াশোনা অমনোযোগী হয়ে গেছে, সে স্থিরভাবে বসতে চায় না। হ্যাঁ, বসতে চায় না। ও কিন্তু ও বুঝে যে ওটা প্রবলেম, ওটা হচ্ছে, ও নিজে আবার আমাকে বলে যে মা আমি কেন আমার পড়তে ইচ্ছে করতেছে না, বা আমি অঙ্কটাকে কেন তো ভয় পাচ্ছি। হ্যাঁ, কিন্তু গত আপনার অক্টোবর থেকে আমি মানে একজন ডক্টরের সাথে কথা বলেছি, পরে উনি এটা আমাকে ইজি করানোর পরে দেখলাম যে আসলে ইজিতে কোনো প্রবলেম আসে নাই, ঠিক আছে। কিন্তু কোন ডক্টরের কাছে যাওয়া হয়েছিল? আমি দেখেছি আমার পরিচিত একজন আর কি, এখানে ঢাকাতেই। না না, কোন এরিয়ার ডক্টর? আমি তো ডক্টরের নাম জানতে চাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি ওর দেখেছি একজন
সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট আমরা একটু মানে বুঝতে পারি, ডক্টর বললে তো অনেক রকম ডক্টর হতে পারে, তো সো ওনার ব্যাকগ্রাউন্ড কি ছিল? হ্যাঁ হ্যাঁ, সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি, সাইকোলজিস্টও দেখিয়েছি। যে আমাকে মানে মেডিসিন দিয়েছে, উনি আমাকে বলেছে যে এটা আপনার হয়তো বা সময় দিয়ে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যেহেতু ওর ইজি প্রবলেম পায় নাই সেটাকে কি মানে ইয়ে তো করে মেডিসিনটা কেন দিয়েছেন উনি, কি করার, কিসের জন্য? মেডিসিনে যে ও হয়তো অনেক সময় রেগে যায়, কিন্তু আমি মেডিসিনে ওকে খাওয়াইনি আমি। উনি মানে দিয়েছিল, ঠিক মেডিসিন আছে। খেয়ে রাগ কমানো এতটুকু বাচ্চা আসলে তো মানে আগে তো ডায়াগনোসিস করতে হবে ও রাগটা মানে রাগের কারণটা কি ছিল বা কোনো অসুস্থতার কারণে রাগ করছে কিনা সেটা তো আমরা জানতে পারলাম না। আর সাইকোলজিস্ট যিনি দেখেছেন তিনি কি মানে প্রশিক্ষণ নিয়ে, আজকে যেহেতু আমাদের টপিকটা ওই ধরনের সেজন্য একটু প্রশ্ন করছি যে সাইকোলজিস্ট যিনি দেখেছেন তিনি কি প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন নাকি তার ব্যাকগ্রাউন্ড জানা গেছে? হ্যাঁ, না তার ব্যাকগ্রাউন্ড জানা গেছে। হ্যাঁ হ্যাঁ। কি প্রশিক্ষণ নিয়েছেন, মানে কোথায় প্রশিক্ষিত হয়েছেন? মানে আসলে উনি আছে ও একটু ভালো জায়গাতে আছেন। হ্যাঁ, না না, কোন জায়গাতে আছেন সেটা জানতে চাইছি না, প্রশিক্ষণটা কোথা থেকে নিয়েছেন? উনি দেশের বাইরে। দেশের বাইরে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে কাজ করছেন? জি 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 জি। সেই জন্য আমরা ভালো ভালো জায়গা বলছি দেশের বাইরে বলে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না দেশের বাইরে তো অনেক জায়গায় হতে পারে, কোনো ডিটেইলটা জানা নেই না। না ডিটেলটা আমি আসলে এখনো আপনাকে বলতে পারছি না। তো তো আসলে আমি যে জিনিসটা আসলে মানে ইয়ে করছি যে ও রাগটা কিছুক্ষণের মধ্যে সে ঠান্ডা হয়ে যায়, সে বুঝতে পারে যে আমার এটা প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তুমি কথা বলতে পারছো? আচ্ছা, আমার ছেলে একটু কথা বলবে, ও যদি সরাসরি কথা বলে কোনো সমস্যা আছে? না না, কোনো অসুবিধা নেই, রাদার উই উড লাভ টু হিয়ার ফ্রম হিম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমার রাগ বেশি তাই তোমার মা বলছিলেন, তুমি কিছু বলতে চাও আমাদেরকে? হ্যাঁ ডক্টর, আমার হঠাৎ করে রাগ উঠে যায়, রাগ উঠে গেলে মাথা কেমন জানি করে, অস্থির লাগে। আচ্ছা, ওকে। কি 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 করে, মাথার মধ্যে কি হয়? মাথার মধ্যে অস্থির লাগে। আর এই অগাস্ট মাসে আমি সোশ্যাল মিডিয়া একটা বাজে ছবি আসছিল আমার মোবাইলে, ওইটা দেখে বারবার ওইটা আমার চিন্তা হতো, বুঝেছেন? বাজে একটা ছবি এসেছিল, বাবা কি হয়েছে? বাজে একটা ছবি এসেছিল, ওইটা দেখে আমার বারবার চিন্তা আসতো এটা মাথার মধ্যে। এখন আলহামদুলিল্লাহ ওইটা চলে গিয়েছে। বারবার ওই চিন্তাটা আসতো, বারবার ওই চিন্তা, ও বাজে ছবিটা এসেছিল সেটা নিয়ে বারবার ওই চিন্তাটা আসতো। আচ্ছা আচ্ছা, ওই ছবিটা চলে আসতো মনের মধ্যে বারবার। আচ্ছা আচ্ছা, ওইটা কতদিন আগে? ওইটা এই যে জুলাই অগাস্ট মাসে। আচ্ছা আচ্ছা, বাজে ছবি মানে তোমার ডিটেইল বলার দরকার নাই, মানে আমি যদি সরাসরি জিজ্ঞেস করি ওটা সেক্স রিলেটেড কিছু ছিল? হ্যাঁ, সেক্স রিলেটেড কিছু ছিল? না না, কি রকম বাজে ছবি? এটা পিকচার জাস্ট। হ্যাঁ, ওটা কি ধরনের, মানে ছবিটা কি ছিল, কি বিষয়ের উপরে ছিল ছবিটা? ছবিটা একটা তামিল মুভির ছবি ছিল। আচ্ছা, তামিল মুভি থেকে, মুভির কোনো দৃশ্য ছিল? জি জি। ভায়োলেন্ট ছিল কি, মারামারি ছিল? না 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 না, ভায়োলেন্ট ছিল না। ওকে, আচ্ছা, একটু আর তোমার আর কিছু বলার থাকলে বলো, আর তোমার কি কি অসুবিধা হচ্ছে? আমার একই কথা বারবার মুখে চলে আসে ডক্টর। মুখে বারবার চলে আসে না মনে বারবার চলে আসে? না, কথা বারবার আমি বলে ফেলি, মানে মনে করেন আমি কোনো কথা ইনশাআল্লাহ বলতেছি, এটা আমার বারবার মুখে চলে আসে। একই কথাই বারবার তুমি বলতে থাকো নাকি চলে আসে মনে? মানে মুখে চলে আসে, মনে চলে আসে, মানে আরেকবার বলি। একটা উদাহরণ দিতে পারো? যে মনে করেন আমি আপনাকে বলতেছি আমি এই কাজটা করব, তখন আমরা অনেক সময় বলি না ইনশাআল্লাহ, ওই ইনশাআল্লাহ কথাটা আমার বারবার মুখে চলে আসে। তুমি কি বারবার বলো? হ্যাঁ জি। আচ্ছা, কয়বার বলো? পরে আমার আব্বু আমাকে কাউন্সিলিং করিয়েছিল এক ডক্টরকে দিয়ে, পরে ওইটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, ওটা এখন ঠিক হয়েছে? হ্যাঁ, আর ওই যে বাজের ছবিটা নিয়েও চিন্তাটা ঠিক হয়েছে। এখন আমার বেশি রাগ উঠে যায় ডক্টর।
আচ্ছা, রাগটা কখন বেশি ওঠে বলো তো? যখন আমার আব্বু আমি কিছু চাচ্ছি, আমার আব্বু দিতে চায় না, ও তখন রাগ উঠে যায়। তখন তোমার রাগ উঠে যায়। ওকে। বিশেষ করে কোনো একটা দিনের রাগের কথা বলবে, ওই দিন আমার রাগ উঠে গেছিল, আব্বুর কাছে একটা চেয়েছিলাম, আব্বু দিতে চায়নি, একটা জি, দিনের জি, হ্যাঁ বলবে একটা ঘটনা। আমার স্কুলে আমি ব্যাগ ভরতেছিলাম, আমার আম্মু রাগারাগি করতেছিল, বাবা এই ব্যাগটা এই বইটা ভরো না। তো তখন আমি রাগ হয়ে আমি একটা জিনিস ভেঙে ফেলি, এরকম ভাবে হঠাৎ হঠাৎ আমার রাগ উঠে যাচ্ছে ডক্টর। আচ্ছা, আমি আচ্ছা। আমি আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে পড়ি, বাহ। ওখান থেকে একটা পুরস্কার পেয়েছিলাম, তখন আমি ওই পুরস্কারটা ভেঙে ফেলেছি রাগ হয়ে। আহারে, নিশ্চয়ই পরে খুব মন খারাপ হয়েছে। কান্না করেছিলাম। হ্যাঁ, পরে কেঁদেছো। তুমি একটু লাইনে থাকো, কি সুন্দর করে কথা বলছো, খুব ভাল লাগছে। আমাদের এখানে যে অতিথিরা আছে তারা একটু যদি তোমাকে কোনো প্রশ্ন করতে চায় তুমি উত্তর দাও, কেমন? হ্যাঁ, বিথির কোনো প্রশ্ন আছে? আমি একটু বলি, আমিও তোমাকে তুমি করে বলি, হ্যাঁ? জি বলুন। আচ্ছা, তো তুমি তো বললে যে তোমার রাগ উঠে, এবং মা যে উদাহরণটা তুমি দিলে, হ্যাঁ, যে মা বলছিল ওই বইটা ধরো না, কিন্তু তখন তোমার রাগ উঠে গেল। তো মা জি। যখন বলছিল সেখানে মানে রাগটা কিসের জন্য? মানে এটা কি এমন যে মা একটু, মায়ের গলার স্বরটা একটু, টোনটা একটু বেশি খারাপ ছিল? হ্যাঁ, হ্যাঁ, মা একটু গলার স্বরটা একটু রাগান্বিত ভাবে বলেছিল। আচ্ছা, সেটা তোমার ভালো লাগছিল না? সেটা আমার ভালো লাগছিল না। আচ্ছা, এরকম কি হয় যখন তোমার অনেক বেশি রাগ হয়, তখন এরকম কি কিছু কারণ থাকে যে হয়তো এমন ভাবে বলে যে বলাটা তোমার শুনতে ভালো লাগে না? হুম, ওটা একটা। এরকম হয়। তোমার কি এরকম এরকম মানে তুমি চাও সবাই একটু তোমাকে বুঝিয়ে বা তোমাকে যাতে বুঝে এরকম করে কথা বলুক, এরকম কি হয়? হ্যাঁ, এরকম হয়, মানে মানুষ আমার সাথে এরকম ভাবে কথা বলে, এটা আমি চাই। আর আচ্ছা। ডক্টর, আমি টিভি দেখতে খুব পছন্দ করি। আচ্ছা। আমি মাঝে মধ্যে একটু বেশি টিভি দেখে ফেলি। হ্যাঁ। তো আমার আম্মু মাঝে মধ্যে বকা দেয়, তখন আমার রাগ উঠে যায়। আচ্ছা, তো বেশি দেখে ফেললে তখন মা যখন রাগ হয় তখন তোমার আবার রাগ উঠে যায়। হুম। আচ্ছা, তো তুমি তো আরেকটা বললে যে তোমার একটা কথা বারবার মাথায় চলে আসে, এবং ওই যে ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ এই ধরনের শব্দগুলো তুমি বলে ফেলো, তাই না? তো তুমি জি, তো জি। একজনের সাথে কাজও করেছো, কাউন্সিলিং করেছো, তো সেটা কেন, ওটা কি কন্টিনিউ হয়নি? কাউন্সিলিং কাউন্সিলিং যে করেছো সেটা কি আর যাওনি? এই যে ওইটা এখন। এখন একটু হচ্ছে, আগে থেকে একটু ভালো আছি। আচ্ছা, তো তোমার এই যে রাগটা হয় সেটা কি বলেছো কাউন্সিলরকে? জি বলেছি। আর আমার যে একটা বাজে ছবি নিয়ে যে চিন্তাটা এসেছিল, এটাও বলেছি, কিন্তু ওই ওই ছবিটা নিয়ে চিন্তা এখন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি, ওইটা আর হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, তো ওনার সাথে এই রাগ নিয়ে আর কাজ করা হয়নি, তাই তো? কি? মানে কাউন্সিলরের সাথে কি রাগ নিয়ে আর কোনো কাজ করা হয়নি? না, না। আচ্ছা। প্রশ্ন আছে? জি ম্যাডাম। আমি তোমাকে প্রশ্ন করি, তুমি করেই বলছি। জি বলুন। আচ্ছা, তোমার এই যে মানে রাগটা, এটা কতদিন ধরে বেশি বেড়ে গেছে? এটা আমার কত, 1 বছর 2 বছর? হ্যালো, লাইনটা বিচ্ছিন্ন হয়ে লাইনটা গেছে। বিচ্ছিন্ন হয়ে হুম। আবার একটু চেষ্টা করলে ভালো হয়, আমরা তো খুব মানে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম, আবার একটু চেষ্টা করলে ভালো হয়। আমাদের বিরতির সময়ও হয়ে গেছে, দরকার হলে বিরতির পরে আমরা কানেক্ট করতে পারি। মাকেও আমার কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ, আবার একটু চেষ্টা করতে হবে, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আশা করছি আবার কথা হবে। সুবিধি, তোমার কাছে এসেছিলাম। আমাদের কি সময় আছে বিরতির আগে? 2 মিনিট আছে, 2 মিনিটে আচ্ছা। তুমি যদি একটু বলো আজকে টপিক কে টপিকটা নিয়ে বলবো? আচ্ছা, টপিকটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপা, আমার যেটা মনে হয় দুই রকমের মানুষ আছে। একটা হচ্ছে যারা, আচ্ছা, ফোনে পাওয়া গেছে, আচ্ছা, একটু আচ্ছা, শুনে নি। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। ডক্টর তাড়াতাড়ি একটু জিজ্ঞেস আচ্ছা, আমার প্রশ্ন যেটা ছিল যে তোমার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে, এই রেগে যাওয়ার বিষয়টা? মানে এই বছরের রোজার আগের রোজা থেকে 2025-এর। মানে 2 বছর ধরে তুমি এটা লক্ষ্য করতেছো, তাই তো? জি, জি, জি। তোমার মন কেমন থাকে বেশিরভাগ সময়? মন খারাপ থাকে। যেমন ডক্টর, আজকে আমার মনটা খুবই খারাপ ছিল সকালের দিকে। আচ্ছা।
মানে প্রায় সময় তোমার মন খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে কি কারণে এটা আমি খুঁজে পাচ্ছি না। আবার আমার মনে মনে একা একা মাঝে মাঝে কথা বলতে থাকি, চিন্তা আসে, পরে আমি ইচ্ছা করে বলি না, মুখে চলে আসে। বুঝেছেন? কোন চিন্তা কি তোমার এরকম হয় যে দরকার নাই, অপ্রয়োজনীয় চিন্তা কিন্তু বারবার আসছে? জি জি জি। তুমি মানে চাইলেও তাকে তাড়াতে পারতেছো না, তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে চলে আমি আসছে? আগে একা একা মনে মনে কথা বলতাম, এখন কাউন্সিলর আমাকে বলেছে এটা না বললে কিছু হবে না। তো আমি জানি এটা আমি শুধু শুধু বলতেছি, কিন্তু এই অভ্যাসটাকে আমি পরিবর্তন করতে পারছি না ডক্টর। আচ্ছা, এছাড়া আরো কি অন্য ব্যাপার থাকে, যেমন তুমি যা করো তোমার সন্দেহ থেকে যায় হইলো কিনা বারবার চেক করা? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মা কি আছো লাইনে? মা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের না বিরতির সময় হয়ে যাচ্ছে, তো জি, আমরা জি, যদি প্রয়োজন হয় বিরতির পরে একটু কানেক্ট করব, আবার যদি কিছু জানার থাকে। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। 1 মিনিট আছে। আচ্ছা, একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা বলেন। আচ্ছা, একটু শুনতে চাচ্ছিলাম যে বাড়ির পরিবেশটা কেমন, স্বামী স্ত্রী মানে বাবা মার ভেতরের যে সম্পর্ক, মানে বাবা মার মধ্যে যে কথাবার্তা হয়, হ্যাঁ, বাচ্চাটা হ্যাঁ, কি দেখছো, একমাত্র সন্তান তো, মানে তোমাদের দুজনের স্বামী স্ত্রীর ডায়নামিকটা কেমন, রিলেশনশিপের ডায়নামিকটা, মানে সম্পর্কের ধরনটা কেমন? সম্পর্কটা, হ্যাঁ বুঝতে পারছি আমি। না, সম্পর্ক ভালো। আমরা ঘরে 3 জন, আমাদের মানে সবকিছু আমাদের 3 জনকে মিলে আমাদের মানে আলাদা কিছু নাই, বা ও যে আমাদের কোনো বিহেভিয়ার দেখে ও মনে কষ্ট পাবে, আসলে ওরকম কিছু না আমাদের। কিন্তু ওকে কি অতিরিক্ত মানে ওর প্রতি একটু মনোযোগটাকে অতিরিক্ত হয়ে হাত যাচ্ছে, এরকম কি হতে পারে? আমি আসলে এটা আমি নিজেও বুঝতে পারি না। মানে ওকে হয়তো আমি খাওয়ার জন্য আমি একটু ওকে করি, ও খেতে চায় না, তো ছোটবেলা থেকে একটা অভ্যাস, ওর খেতে চায় না। তারপরে হচ্ছে আয়ান এটা করো, আমি ওকে নামটা ধরে যখন দেখে বলি, বা বাবা বলি বাবা এটা করো ওটা করো, হ্যাঁ ওয়াশরুমে যেতে বলি। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখতাম যে এটাও একটু বিরক্ত হতো, ওয়াশরুমে যেতে বলে বিরক্ত হয়, বা এটা খাচ্ছ না কেন, এটা করতেছো না কেন, হ্যাঁ এরকম একটু বিরক্ত মাঝে মাঝে হতো। কিন্তু আসলে গত বছর থেকে হচ্ছে যেটা, সে রোজা রাখবেই, রোজা রাখবে। আমি ওকে সেই সময় না ডাকলে পরের দিন সকালে উঠে এসে এমন করতো, মানে আমি পরে একটা ভীত হয়ে গেলাম। আমরা দুজনই, আমরা ওর বাবা মা দুজনই খুব অ্যাফ্রেড থাকি যে কখন আমার ছেলেটা রেগে যায়, বা কখন রেগে গেলে ঘরে একটা অশান্তি হবে আমাদের। হ্যাঁ, তো আমরা চাই যে ও যেভাবে চলতে চায় আমরা ওভাবেই মানে ওকে রাখি বা রাখার চেষ্টা করি। না, সেটা করে তো মানে আরেকটা অসুবিধা হয়ে যাওয়ার কথা না, যে ও মানে ও একটু অনেক সময় হয় কি আমরা না চাইতে একটু সুবিধা নিয়ে ফেলি এটার, তাই না? মানে কিছু তো ডুজ এন্ড ডোন্টস থাকতে হবে। কোনো রিকোয়ারমেন্ট যে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, বা এটা আমার এটা লাগবে, এই ধরনের না। মানে ও একটু রাগটা করে, যেমন রোজা, গত বছর রোজা থেকে যে শুরু হয়েছে, ওকে কেন রোজা রাখতে, সেহরি খেতে কেন ডাক দিলাম না, এটাকে সে বড় একটা ইস্যু করে কান্নাকাটি করবে। কিছুক্ষণ পরক্ষণে আবার বলবে মা সরি, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো এরকম করব না। তারপরে সেটাও বলবে যে মা আল্লাহ আমাকে গুনাহ দিবে, আমি তোমার সাথে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি, আমাদের একেবারে বিরতির সময় হয়ে গেছে। তোমরা কি ইচ্ছে করি একটি সন্তান চেয়েছিলে নাকি আর আর মানে তোমরাও চাওনি আর সন্তান? না, আসলে ও হওয়ার পরে, ওর যখন আমি ওর 1.5 বছর বয়সে যখন অ্যাডিনয়েড জানতে পারলাম, ও ঘুমাতো না, রাতে জেগে থাকতো, খুব বিরক্ত করতো। আচ্ছা, তো আসলে ওর প্রতি সেইজন্য ওর প্রতি মনোযোগটা দেবার জন্য আর নাও হবে, বা ওর কথা চিন্তা করতে করতে আমি আসলে আরেকজনের কথা ভাবতে পারি না তখন, যে মানে ও সবসময় বোঝা গেছে এখন ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকতো ওর। ওকে, ঠিক আছে, আমরা বিরতি থেকে ঘুরে এসে আমরা আলোচনা করব, তোমরা শুনবে কেমন, তোমার ছেলেকে নিয়ে শুনবে। কিন্তু অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি বরাবরের মতন সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। বিরতির আগে আমাদেরকে খুব খুব
মিষ্টি একটা ছেলে আমাদেরকে ফোন করেছিল, ছোট্ট একটা শিশুই বলবো ওকে, 11 বছর বয়স। ওর কাছ থেকে ওর সমস্যাগুলো ও নিজেই বলেছে, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে, আর ওর মার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা যতটুকু পেরেছি বোঝার চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পেরেছি আমরা, সবটুকু তো বোঝা যায় না, কিন্তু আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওরা যেটুকু শুনেছে ওরা আলোচনা করলে হয়তো ওরাও যদি, আমি আশা করছি আমাদের দর্শকও আছে আমাদের সাথে, ওরা শুনছে টেলিভিশনে। তো বিথি, তোমার কাছে আসি প্রথমে, তোমার তো আমার বলার সুযোগ পাওনি। মানে যে কথা বলেছে বাচ্চা, তাকে আসলে অনেক থ্যাঙ্কস, মাকেও অনেক অনেক ধন্যবাদ যে দুজনই কথা বলেছেন। হ্যাঁ, তো যেটা আমার কাছে মনে হচ্ছিল যে বাচ্চাটা যে কথাগুলো বলছে, যে তার চিন্তাগুলা বারবার আসে, যে ছবিটা দেখেছে, এবং সে হচ্ছে যে অনেক বেশি রেগে যায়, রাগটা হচ্ছে না, তার মুডটাও ঠিক থাকে না, খুব ফ্ল্যাকচুয়েট করে, খুব সুইং করে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমার কাছে মনে হয় মায়ের, প্রথমত বাসার থেকেই বলি যে মায়ের একটা ভূমিকা আছে। হ্যাঁ, সেটা হলো যে এই যে ওনারা ও যা চাচ্ছে সেটাই করার চেষ্টা করে যাচ্ছে, এটা না করে কিছুটা রিয়েলিটির সাথে কিন্তু তাকে একটু কানেক্ট করাতে হবে। হ্যাঁ, ও রাগ হচ্ছে, চাচ্ছে বলে দিয়ে দিব সেটা না করে, বরং তাকে হচ্ছে কিছু কিছু জায়গায় তাকে নিয়ে একটু বসতে হবে আপা। হ্যাঁ, যে ধরেন ওই মুহূর্তটা হয়তো একটু ভয়ঙ্কর থাকে, ওই মুহূর্তে না, যেই মুহূর্তে ওর একটু মুডটা একটু ভালো থাকবে, তখন তাকে একটু ব্যাপারটা নিয়ে বলা যে তুমি যে এই কাজটা করছো বা এই জিনিসটা করাটা এরকম হবে না, সেটা যদি লজিক্যাল হয়। হ্যাঁ, কিন্তু ইললজিক্যাল কিছু চাইলে তো সেখানে নাই বলতে হবে যে এটা এইভাবে করা যাবে না। তো ওভারঅল যেটা হচ্ছে, আর সে কিন্তু একজনের সাথে কাউন্সেলিং করছিল, যেটা আমি তাকে বলছিলাম, এবং ও কিন্তু বলছিল যে হ্যাঁ, মা যেভাবে টোনে কথা বলে সেই টোনটা আমার ভালো লাগছে না। এখন হতে পারে মায়েরও এখানে অনেক সময় মানে পেশেন্স থাকে না, যে বলতে বলতে যখন দেখে, যেমন টিভি দেখা, মোবাইল দেখার ব্যাপারটা কি হয়, যে বাচ্চারা যখন ননস্টপ দেখতে থাকে তখন কিন্তু আমরা একটা সময় রেগেই যাই, রেগে গিয়েই বলি। হ্যাঁ, তো ওইখানে তো আসলে ধৈর্য ধরাটাও আসলে ডিফিকাল্ট হয়ে যায় গার্জিয়ানের। তো আমার কাছে এখানে মনে হচ্ছে প্রথমত ওর সিমটম অনুযায়ী ওর একই চিন্তা যেহেতু বারবার হচ্ছে, তার হচ্ছে ভাইয়াও বলছিলেন যে আর্লি স্টেজ অফ মানে অবসেশন, ওসিডির দিকে টার্ন নিচ্ছে। এখানটায় হচ্ছে সাইকিয়াট্রিস্টের একজন মানে ভূমিকা আছে এই জায়গাটায় কাজ করতে। সাথে সাথে তার অন্য কিছু আছে কিনা, যেমন তার যদি কিছু অ্যাসেসমেন্ট করানো হয় যে তার এডিএসডির সাইডটা আছে কিনা, তারপরে হচ্ছে যে তার ডিপ্রেশনের লেভেলটা কি পরিমাণ আছে, হ্যাঁ, সেগুলোও যদি তার একটুখানি দেখা হয়। তো এখানে দুজনকে একসাথে আসলে কাজ করতে হবে। হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের একটা ভূমিকা আছে, সাইকোথেরাপিস্টেরও একটা ভূমিকা আছে। হ্যাঁ, এবং সাথে সাথে ফ্যামিলির কাউন্সেলিংটাও করতে হবে, এবং একটা সময় বাবা মাকেও কিন্তু প্রিপেয়ার করে দেওয়া হয় যে আপনি, কারণ আমরা তো সারাক্ষণ তার সাথে থাকবো না, তো তারাও তার সাথে কিভাবে হ্যান্ডেল করবে এই জায়গাটা একটু ফোকাস করে কাজ করতে হবে। মানে ফ্যামিলি থেরাপি উইল বি নিডেড আর কি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপা যেটা বললেন, আসলে কি সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি দুইটা আসলে একসাথেই যায়, মানে এটা আসলে একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের কারণে মানে আমাদের রোগগুলো আসলে আমরা যখন বায়োসাইকোসোশ্যাল মডেলে চিন্তা করি তখন আসলে কোনোটা বাদ দিয়ে কোনোটা চিন্তা করা যায় না, কারণ সাইকোলজিক্যাল ইন্টারভেনশন যেমন দরকার হয় একই সাথে মেডিকেল ইন্টারভেনশনটাও লাগে। তো সেই ক্ষেত্রে যেমন ওর আগে দুইটা মেডিকেল কমপ্লিকেশন আছে, একটা হচ্ছে এপিলেপসি না, ফেব্রাইল কনভালশন ছিল, আর একটা হচ্ছে তার এডিনয়েড ছিল, এবং দুইটার মধ্যে ফেব্রাইল কনভালশনটার পরে আর পাওয়া যায় নাই, যেহেতু তার মধ্যে আর এপিলেপসি কিছু পাওয়া যায় না, আর মানে এডিনয়েড এটা একটা বয়সের পর ঠিক হয়ে যায়। কিন্তু ওই জায়গাটা যেটা হচ্ছে যে যে কনসার্ন, সেই কনসার্নের জায়গাটা মনে হচ্ছে যে মার দিক থেকে একটু বেশি ছিল, যেটা 8-10টা রোগের ক্ষেত্রে যতটুকু থাকা দরকার তার চাইতে একটু বেশি ছিল। তো এর ফলে যেটা হচ্ছে যে বাচ্চার মধ্যে একটা মানে এক্সট্রা যে মানে ফোকাস পয়েন্ট পাওয়াতে সে কিছুটা প্রিভিলেজ হচ্ছে তার মানে ইমোশন বা তার অন্যান্য কিছু, যেটা তার রিয়েলিস্টিক থেকে একটু ভিন্ন হয়ে যাচ্ছে। একটু বুঝিয়ে বললে ভালো হয় ব্যাপারটা। যেমন যেটা আপা বললেন যে রিয়েলিটির সাথে তাকে কানেক্ট করা যেটা দরকার, একটু রিয়েলিটির সাথে কানেক্ট করাটাকে যদি আমরা একটু আচ্ছা বুঝিয়ে বলি, মানে কতটুকু সে রাগ করতে পারে, কতটুকু সে প্রিভিলেজ পেতে পারে, এই বিষয়টা আর কি দেখা, যে এটা কি আমি অতিরিক্ত প্রিভিলেজ দিয়ে দিচ্ছি। যেমন প্রিভিলেজ বলতে আমরা কি মিন করছি, যেমন আমরা আমাদের যে সিক রোল
মানে যে অসুস্থ হলে আমরা কিছু রোল প্লে করি এবং আমরা সমাজের কাছ থেকে কিছু মানে প্রত্যাশা করি, সেই প্রত্যাশিত জায়গাটা যদি মানে যতটুকু পাওয়া তার চেয়ে বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়। তখন দেখা যাচ্ছে যে তার মধ্যে আরও প্রিভিলেজ নেওয়ার একটা প্রবণতা চলে আসে এবং ডিমান্ডিং একটা ব্যাপার চলে আসে, যে সে ডিমান্ড করতে থাকে এবং সেখান থেকে কিন্তু রেগে যাওয়ার ব্যাপারটা চলে আসে, যে আমি যদি আমার ডিমান্ড বেশি থাকে, আমার সেটা যদি না পাই তখনই কিন্তু আমি রেগে যাচ্ছি। তো এরকম একটা বিষয় আমার কাছে এখানে একটা মনে ও হচ্ছে। কিন্তু আবার সরিও হচ্ছে পরে। হ্যাঁ, সরি হচ্ছে, কারণ ও তো রিয়েলিটি যখন ফিল করে তখন সেটার জন্য সরি ফিল করে। আর একটা বিষয় আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওকে, যে মনটা কেমন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ওর ওসিডি যে রোগটা, এই রোগের একটা প্রাথমিক কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। ওর মধ্যে যেমন রিপিটেড একটা ইমেজ চলে আসে, তারপর হচ্ছে তার একটা থট চলে আসে, ইনশাল্লাহ বলাটা বারবার বলে ফেলে, জানে যে কোন জায়গায় থামা দরকার কিন্তু থামতে পারতেছে না, সে চাইলেও পারছে চাইলেও পারতেছে না, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা মনে হচ্ছে যে তার একটা ওসিডি রোগের একটা সূচনা পর্ব মনে হচ্ছে আর কি এখানে, যে এই রোগটা শুরু হতে যাচ্ছে। তো তখন কিন্তু মেজাজ খারাপ থাকে, কারণ তার মনের মধ্যে এত বেশি এই বিষয়টার সাথে বোঝাপড়া চলে, এটাকে থামাবার চেষ্টা করে, তারপরও হয়ে যায়। তো তখন দেখা যায় যে সে ভিতরে ভিতরে টায়ার্ড হয়ে যায় এবং তার মধ্যে একটা মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই জন্য দেখা যাচ্ছে যে সে রেগে যাচ্ছে, কিন্তু আবার যখন বুঝতে পারতেছে যে না, রাগাটা ঠিক হয় না, তখন কিন্তু আবার সে সরি ফিল করতেছে এবং এটা রিপিটেডলি হচ্ছে। তো আমার মনে হয় যে ও যে মানে যে টিম অ্যাপ্রোচে যদি ওকে দেখা হয়, যে সাইকিয়াট্রিস্ট এবং মানে যে সাইকোথেরাপিস্ট যে দেখতেছে, তাদের মধ্যে একটা মানে কোলাবোরেটিভ একটা দরকার আছে, যে যোগাযোগের দরকার আছে, যে হ্যাঁ আমি এটা দেখতেছি, এটা এরকম। আর মানে তাদের মধ্যে একটা ডিসকাশন, যেটা আজকে আমরা করতেছি, এরকম একটা ডিসকাশন আচ্ছা, আসলে বাস্তবে দরকার। কি সেটা আসলে এক্সিস্ট করে বাংলাদেশে? আমরা এরকম অনেক জায়গায় পাচ্ছি না, আবার কোনো কোনো ক্ষেত্রে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু সুপারভিশনটা শেয়ার করে, যে আমি এরকম পেলাম। যেমন আমার কাছে যারা আমি যাদের কাছে থেরাপির জন্য পাঠাই, তারা কিন্তু আমাকে মানে একটা লিখিত নোট দেয় যে আমি এটা পাচ্ছি। আবার আমিও কিন্তু তাকে আবার অনেক সময় বলে দিই যে আমার এই পেশেন্টের জন্য এই জায়গাটা মানে একটু দেখা দরকার, যে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু সমস্যা। তখন আবার সে ওইটাকে ফোকাসে এনে ওই জায়গাটা নিয়ে কাজ করে। তো এই ধরনেরটা মানে মানে যে রিলেশনশিপ থাকলে পেশেন্টের বেনিফিটটা বেশি হয়। হ্যাঁ, সেটা তো বটে, সেটা তো আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে আসলে আমাদের অনেকটা বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবেই কাজ হয়, হচ্ছে। যেটা বিচ্ছিন্নভাবে হয় সেটার জন্য আসলে একটু সমস্যা হয়। যে দেখা যাচ্ছে যে মানে অনেক সময় যে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স, তিনিও কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবেই চলে যাচ্ছেন। উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার বাচ্চাকে একটু কাউন্সিলিং করা দরকার, উনি সিদ্ধান্ত নিচ্ছেন সাইকিয়াট্রিস্টও দেখানো দরকার, আবার কখনো মনে করতেছেন যে আমার বাচ্চাকে একটু নিউরোলজিস্টও দেখানো দরকার। তো আসলে এটা কিন্তু যদি এটা টিম ওয়ার্কের মাধ্যমে হয় তখন কিন্তু একটা বেটার আউটকামটা ভালো হয়। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি থেরাপি, যেটা আপা বলতেছিলেন, এখানে এটা একটা আমি রোল দেখতে পাচ্ছি। কারণ দেখা যাচ্ছে যে যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ভালো, কিন্তু এই যে মানে ওর সাথে কি করবে, কিভাবে করবে, সেই জায়গাগুলো আমার মনে হয় যে তারপরে যে ডিমান্ডের যে জায়গাটা যে বাচ্চার মধ্যে চলে আসছে, আবার মা কেন ওভার কনসার্ন হয়ে গেল, এবং তার সেই ওভার কনসার্নের জায়গা থেকে সে আরও অন্য জায়গায়ও তার কনসার্নটা কেমন, এই টোটাল পিকচারটা দেখার জন্য কিন্তু আসলে একটা ফ্যামিলি সেট আপ দরকার, যে সব তিনজনকে নিয়ে একসাথে বসা, যেটা মানে ওয়ান টু ওয়ানে আসলে এটা পাওয়া যাবে না। তো এই কয়েকটা জিনিসই আর কি এখানে আমার কাছে দরকার মনে হচ্ছে। আরেকটা বিষয় যে এপিলেপসি, যেটা ম্যাডাম আপনাকেও বলছিলাম, যে অনেক সময় মানে ইজিতে রিপোর্ট নর্মাল আসতে পারে। তো এটা মানে এই না যে তার এপিলেপসি হয় নাই, আবার এপিলেপসি না হলেও মানে সেটা অনেক সময় রিপোর্টের উপর নির্ভর করা যায় না। তো এটা আসলে মানে সাইকিয়াট্রিস্টই সিদ্ধান্তটা নেয় যে তার সে এখন রোগের কোন পর্যায়ে আছে। আর ওষুধ দেওয়ার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে, যে আমি জিজ্ঞেস করলাম যে ওর মনটা খারাপ থাকে, আমার মনে হচ্ছে যে সম্ভবত উনি ওর যে এই যে বিষণ্ণতা বা মানে ওসিডির যে একটা প্রাথমিক পর্যায়ে আছে, সেই জন্যই উনি হয়তো ওষুধের দিকে চলে গেছেন। মানে সাইকিয়াট্রিস্ট হয়তো এই কারণে তাকে এই জায়গাগুলোতে ওষুধ দিচ্ছেন যাতে ওর মেজাজটা ঠিক থাকে। কারণ ডিপ্রেশন হলেও কিন্তু আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, একদম মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বোধহয় বলেছি। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটু জোরে শুনতে পারলে ভালো হতো। জি ম্যাডাম। আর একটু ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি এবার। জি ম্যাডাম, আমি আমার ওয়াইফ সম্পর্কে একটু বলতে চাইছিলাম Sure. আর কি। আমার ওয়াইফ অনেক রাত পর্যন্ত জাগে, হুম তারপরে প্রায় সময় 3টা-4টা পর্যন্ত জাগনা থাকে। হুম তো দিনে উঠতে দেরি হয়। আর আমি কাজ করি এই কোর্টে। হুম। ওইখানে আমি সারাদিন বাইরে থাকার পর বিভিন্ন বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে ওনার ভিতরে একটা ভুল বুঝাবুঝি থাকে। আমি আচ্ছা। আসলে মতো আমার কল লিস্ট, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন করে। হুম তারপরে এই স্বাভাবিক রাত্রে অনেক জাগনা থাকার কারণে এই আপনার মানে আলগা জাতীয় কি একটা সমস্যা, ওইটারও একটা প্রভাব থাকে। এই কমপ্লেইন গুলা প্রায় সময় করে। আলগা জাতীয় মানে? মানে ভয় পায় এই ইয়া জাতীয়, মানে আলো, হঠাৎ করে আলো জাতীয় কি জিনিস দেখে, কেউ জানি ডাকে, এরকম আর কি। মানে কিছু শুনতে পায়, কিছু দেখতে পায়, এরকম? জি ম্যাডাম। যেটা আসলে ঘটছে না? না না, এরকম কিছু না। আচ্ছা, মানে সেটা 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 মানে বলে, হাজবেন্ডের কাছে বলে সে? জি জি বলে। মানে কি ধরনের জিনিস দেখতে পায়? হঠাৎ করে আলো আসতেছে, আলো আসি দেখে অনেকগুলো পোকার মতো আসে। আচ্ছা তারপরে এই কালো ছায়ার মতো এরকম অনেক সময় কমপ্লেইন করে। আর আচ্ছা। অনেক সময় অন্যমনস্ক থাকে, টেনশনে থাকে, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হুম। কতদিনের বিয়ের সম্পর্ক? 11 বছর। বয়স কত স্ত্রীর এখন? 26। 26? জি ম্যাডাম। তার মানে কত ছিল বিয়ের সময়? ওর বয়স তো অনেক কম ছিল। জি হ্যাঁ, 16 বছরের। 16 বছর, তাই না? 15-16 বছর বয়সে বিয়ে হয়েছে। জি বিয়েটা কি মানে পারিবারিক ভাবে হয়েছে? হ্যাঁ, পারিবারিক ভাবে। ও পড়াশোনা কতটুকু করেছে? ক্লাস 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত। জি ম্যাডাম। আর সন্তান আছে এখন? হ্যাঁ, সন্তান ছেলে 2 জন আর মেয়ে 1 জন। এর মধ্যে 3টা বাচ্চা হয়ে গেছে। জি ম্যাডাম। ওর বয়স মাত্র 26, জি তাই না? জি। অনেক প্রেশার না ওর উপরে? মানে এতজন সন্তান কি চাওয়া হয়েছিল নাকি অ্যাক্সিডেন্টালি? চাওয়া না, ওই অপ্রত্যাশিত ভাবে, ওই সরি? মানে ওই অপরিকল্পিত ভাবে হয়ে গেছে আর কি। অপরিকল্পিত। জি। জীবনটাও কি পরিকল্পনার মধ্যে দিয়ে গেছে? তোমার বয়সটা কত? আমার 40 নিয়ে ছিল। 40 and she is জি। 26. জি তার মানে 14 বছরের তফাৎ দুজনের, তাই তো? জি জি। কেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? সম্পর্ক ভালো, কিন্তু হঠাৎ আনমাইন্ডফুল হয়ে যায়, অশান্তির পরিমাণটা তখন বেড়ে যায়। ছোটখাটো বিষয় নিয়ে খুব কিরকম মারাত্মক অশান্তি করে? একটু জোরে শুনতে পারলে ভালো হতো। আওয়াজটা ঠিক ছিল, একটু কমে গেল। ছোটখাটো কোনো বিষয়ে খুব সিরিয়াস হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। তারপরে কোনো বিষয় নিয়ে খুব ঝগড়া, তীব্র ঝগড়া সৃষ্টি করে কোনো ছোটখাটো বিষয় নিয়ে। একটু কি একটা ঘটনা বলা যায় যে অমুক দিন এটা ঘটেছিল, তারপরে এটা নিয়ে অনেক তুলকালাম করেছে, এরকম একটা ঘটনা কি শুনতে পারি আমরা? ফোনে কোনো বিষয় কারোর সাথে কথা বলা না নিয়ে না, যে কোনো একটা বিশেষ ঘটনা শুনতে চাচ্ছি, কেমন? যে অমুক দিন এটা হয়েছিল, একটা বিশেষ দিনের একটা ঘটনা শুনতে চাইছি, কেমন? এই মধ্যে একদিন হঠাৎ করে একটা ফোন সংক্রান্ত বিষয়ে এই অন্য আরেকজনের সাথে কথা বলার বিষয়ে খুব একটা সিরিয়াস রাগ করে এই ঝগড়া, এরকম। অন্য কারোর সাথে কে কথা বলছিল? স্ত্রী বলছিল নাকি? মানে ভুল ধারণার মধ্যে আমি অন্য কারোর সাথে কথা বলি কিনা, এরকম একটা আচ্ছা, ভুল ধারণা। ও সন্দেহ করছিল যে স্বামী অন্য কারোর সাথে কথা বলছে। জি জি আচ্ছা, তারপরে সেটা নিয়ে ও রাগারাগি করছিল? জি, রাগারাগি করতেছিল। আর রাগারাগিটা খুব খুব বেশি আকার ধারণ কি করে। করে রাগ করলে? ও কি করে? রাগ করে ইয়ে করে গম্ভীর হয়ে বসে থাকে, কথা বললে কথা শুনে না, স্বাভাবিক কোনো কাজকর্ম করতে চায় না। কি করে? স্বাভাবিক
লাস্টে কথাটা বুঝিনি। স্বাভাবিক কোনো কথা শুনতে চায় না, কোনো কিছু বললে আরো জিদ দেখায়। জেদ করে কি করে? জেদটাও দেখায় যে জেদ করে ওর মানে ভাষা মানে কঠোর ভাষা ব্যবহার করে, চিৎকার করে, নাকি কি করে, নাকি চলে মাঝে যায় মাঝে অন্য চিৎকার রুমে? করে। চিৎকার করে। জি ম্যাডাম। কখনো কি হাতাহাতি হয় দুজনের মধ্যে? আগে হয়েছিল, এখন ইদানিং কমে গেছে। কিভাবে কমলো? আমি দেখছি যে আগে থেকে এরকম ভুল বুঝাবুঝি, কথা বললে রাগারাগি বেশি করে। হুম। তার কারণে আমি যখন দেখি রাগি যায় তখন আমি আর বাড়াবাড়ি করি না, আমি চুপ হয়ে যাই। আচ্ছা। তখন দেখছি যে হাতাহাতি পরিমাণটা কমে গেছে। এই জন্য হুম। বাচ্চাদের বয়স কত এখন? বড় ছেলের বয়স 11 বছর, হুম। আর মেয়ের বয়স 8 বছর, আর ছোট ছেলের 2 বছর। ও কি ওখানে একটু প্রেসারে থাকে? তিনটা বাচ্চা তো একটু অনেক মানে কাজ থাকে, তিনটা বাচ্চাকে দেখাশোনা করা তো অনেক কঠিন ব্যাপার। তো সেটাও কি ওর প্রেসার হচ্ছে কোনো? আগে খুব একটা প্রেসার ছিল, এখনো বড় ছেলে মেয়ে দুজন মোটামুটি একটু হালকা প্রেসার করে। হুম। আর ছোট জলের জন্য একটু হালকা প্রেসার, এখন মোটামুটি ওইরকম প্রেসার না। ও কি বিরক্ত হয় না? মানে ও কি করে সারাদিন? ওর মানে ব্যস্ত থাকতে হয় মাঝে বাচ্চাদের? মধ্যে বিরক্ত হয়ে যায়, প্রচন্ড বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মধ্যে ঠিক থাকে। আচ্ছা, তাহলে দুজনের সম্পর্কটা কি রকম চলছে বলা যেতে পারে? সম্পর্কটা কি একটু ওঠা মানে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, ওঠানামা থাকে প্রায়? রাগারাগি হয়ে যাচ্ছে, এরকম হয়? হ্যাঁ, মাঝে মধ্যে খুব রাগারাগি হয়ে যায়, হুম। আর মাঝে মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের কাছে জিজ্ঞাসাটা কি প্রশ্ন আমাদের কাছে? যে অতিরিক্ত রাত জাগার কারণে যে সমস্যাগুলা হয় বা যে জিনিসগুলা ভয় দেখে, ও মানে ঘুমাচ্ছে আলো কম? এটার জন্য কি করণীয়? কম ঘুমাচ্ছে, ঘুমটা কম হচ্ছে ওর? ওকে দিনের বেলা ঘুমটা পূরণ করে নাকি উঠে যায় তাড়াতাড়ি? না, দিনে 10টা 9টা 10টা পর্যন্ত ঘুমায়। তো বাচ্চাদের স্কুলে টুলে পাঠাতে হয় না? সেটা আমি নিয়ে যাওয়া লাগে। আচ্ছা, ও নিজে তখন ওঠে না? বাচ্চারা যখন স্কুলে যায় তখন ও ওঠে না? না না, ওঠে না। সেটা শুরু থেকেই কি ও বেশি মানে দিনের বেলাটা একটু দেরি করে ওঠে, মানে এটাই কি শুরু থেকে এরকম ছিল রুটিনটা? জি ম্যাডাম। আচ্ছা, ও কি খুব আদরের মেয়ে নাকি? হ্যাঁ, আদরের মেয়ে। কয় ভাই বোন ওরা? ওরা 3 বোন 2 ভাই। আচ্ছা, কত নাম্বার ও? ও হচ্ছে মেয়েদের মধ্যে 3 নাম্বার, তিন ভাই বোনদের নাম্বার। মধ্যে 3 নাম্বার। মানে তিনটা মেয়ে পর, 3 বোন কি পর পর? হ্যাঁ হ্যাঁ, পরপরই। তারপর ভাইরা হয়েছে? প্রথমে বড় বোন, পরে ভাই, আচ্ছা, পরে আবার মেয়ে। ওকে, বুঝেছি। হ্যাঁ, মানে পরপর 3 বোন হয়নি আর কি। জি। ঠিক আছে। তাহলে আজকের প্রশ্ন কি, মানে ওর যে রাগ উঠে যায় সেটা নিয়ে কি করা যেতে পারে এটা? জি, আর দেরিতে যে উঠে বা আচ্ছা, এটার কোনো প্রভাব পড়ছে কিনা? জি। ও কোথায় এখন এই মুহূর্তে, কোথায় আছে? পাশের ঘরে। পাশের ঘরে? ও কি আমাদের সাথে কথা বলতে চায় না? না। ও কি জানে ওর ব্যাপারে যে কথা হচ্ছে? জানে। জানে? জানে। আচ্ছা, কিন্তু কথা বলবে না? না। আচ্ছা, ও বললে অনেক ভালো হতো, যদিও একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন? একটু কষ্ট করে লাইনে থাকতে হবে। প্রশ্ন আছে কোনো? আমার কাছে মানে যেটা মনে হচ্ছে যে প্রশ্ন আছে কোনো? হ্যাঁ ম্যাডাম। না, প্রশ্ন করলে প্রশ্ন করেন আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে যে আপনার ওয়াইফকে আপনি বললেন যে আলগা কিছু ব্যাপারে, হ্যাঁ, আলগার বিষয়টা হচ্ছে যে উনি কি যেটা বলছেন যে উনি আলো দেখে বা উনি এরকম ইয়ে হয় মানে কিছু শোনে, এটাই না আরো কিছু আছে যে অজ্ঞান হয়ে যাওয়া? প্রেগন্যান্সি সময় অনেক আলোর মতো হঠাৎ করে আলো আসতো, দেখতো অনেকগুলা পোকা আসতো, আর প্রায় সময় ভয় পায়, কে জানি আসি ডাকে, এই জিনিসগুলা প্রায় প্রায় কমপ্লিট। এগুলো কি আপনি বাসায় থাকা অবস্থায় হয় না বাসায় না থাকলে হয়?
আমি বাসা থাকা অবস্থায় হইতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যেভাবে বললেন আর কি যে তার সম্ভবত 15-16 বছর বয়সে বিয়ে হলো, হ্যাঁ, আপনার তখন আপনি তার থেকে প্রায় 14 বছরের বা এর থেকে কম বেশি যাই হোক ওই থেকে বড়। তো এরকম কি যে বিয়ের পরপরই আপনাদের বাচ্চাটা হয়ে গেছে? 1 বছর পরে হয়েছে। 1 বছর। আচ্ছা, তো এটা কি আপনাদের পারিবারিকভাবেই তো বিয়ে হলো, তাই না? জি জি। আচ্ছা, তো ওনার সাথে কি আপনার একটা সম্পর্ক তৈরি হতে পেরেছিল নাকি মানে থাকে না বিয়ের পরে নিজেদের মতো করে একটু সময় কাটানো, সেই সময়টা কি পেয়েছিলেন? হ্যাঁ, পাওয়া হয়েছিল। আচ্ছা, তো এখন উনার যে সমস্যাগুলো বলছেন যে উনি মাঝে মাঝে এখনো ওই মানে আলোর মতো দেখতে পায়, এটা কি এমন যে প্রথম বাচ্চাটা যখন হলো তারপর পরও কি এরকম সমস্যা ছিল? জি জি, এটা 3টা বাচ্চার সময় ছিল, এখনো এই প্রবলেমটা। ছোট বাচ্চার বয়স তো বললেন 2 বছর, রাইট? জি জি জি। আচ্ছা, তো এখনো হচ্ছে, মানে এটা কি রিসেন্ট শুরু হচ্ছে নাকি এটা থেমে থেমে আসে, কোনটা? এটা থেমে থেমে অনেক আগ থেকেই এই প্রবলেমগুলো চলতেছে। বিয়ের আগেও ছিল? বিয়ের আগে একদিন তাল গাছের না, বিয়ের পরে এক বাড়িতে বেড়াতে যাওয়ার পরে তাল গাছের এখানে হঠাৎ করে যায়নি, তার পেছনে আসি কে ডাক দিছে ছায়ার মতো, এরপরে হারাই গেছে। এরপর থেকে মানসিক ভাবে এলোমেলো কিছুদিন অনেক মানসিক দেখা দিছিল। এরপর থেকে প্রায় বলতো কালো ছায়া একটা বা আলোর মতো, এই বিষয়গুলা প্রায় অভিযোগ করতো। এটা নিয়ে মাথা ব্যথা আর মানসিক দুশ্চিন্তায় দীর্ঘদিন থাকতো, আর রাত্রে ঘুমাইতে পারতো না, অনেক রাত্রে 3টা-4টা পর্যন্ত জাগনা থাকতো। এই বিষয়টা নিয়ে অশান্তিটা বেশি হতো আর কি। এখন কমছে, আবার হঠাৎ করে আবার বাড়ি যায়, এইটাই হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, এমনি ওনাদের পরিবারে কারো কি কোনো ধরনের মানসিক কোনো সমস্যা আছে বলে আপনার মনে হয়? যেমন ধরেন ওনার দাদার সাইডে বা নানার সাইডে বা ওনার পরিবারের কারো? না, এরকম কারো ছিল না। আচ্ছা, মানে কেউ এরকম না, মানে অন্য কোনো ধরনের সমস্যা কেউ ফেস করেছেন কিনা? না, এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখেন আপনার তো 3টা বাচ্চা হলো না, তো এর মধ্যে কি কোনো ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করেছেন বা কোনো সাইকোলজিস্ট দেখিয়েছেন? মানসিক ডাক্তার বা কারোর সাথে কি কথা বলেছিলেন? না ম্যাডাম, এরকম দেখানো হয়নি। আচ্ছা, মানে সেটা কি তখন গুরুত্বপূর্ণ মনে হয়নি? এটার আমাদের এদিকে তো আঞ্চলিক ভাষায় মনে করি জিনের সমস্যা বা আলগা সমস্যা, আর ওই যে আঞ্চলিক ভাবে এক হুজুরের দিয়ে বলছি জিনের সমস্যা। এটা হুজুর বলেছে জিনের সমস্যা? জি। আচ্ছা, আর সাইকোলজির বিষয়টা আসলে মাথায় ছিল না, বা এটা যে কাউন্সিলিং করতে হয়, এটা আপনাদের অনুষ্ঠান দেখার পরে এই বিষয়টা মাথায় আসছে, পরে দেখি আপনাদের সাথে কথা বলার পরে। আচ্ছা, আর এমনিতে আপনি তো বললেন আপনি লয়ার, তাই না? তো আপনি মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি কি ওনাকে একটু সময় দিতে পারেন? মানে ধরেন কেটে গেছে, সরি, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। একটু মানে তোমার প্রশ্ন ছিল কোনো? প্রশ্ন ছিল যে মানে ওনারা মানে একটু টাইম স্পেন্ড করেন কিনা, মানে ওয়াইফকে একটু সময় দিতে পারেন মানে কিনা? তুমি ওটা সাজেস্ট করে দিতে পারো, তাহলে তো হ্যাঁ, যোগাযোগ করা না, দরকার না। নেই। হ্যাঁ, আমরা আলোচনা করি তাহলে। হ্যাঁ, ডক্টর বলেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার এই যে মানে আলো দেখা বা এই ধরনের কিছু যেটা আলগা দোষ বলতেছে, সেই ব্যাপারটা আগে ডায়াগনোসিস হওয়া দরকার, মানে একজন চিকিৎসকের মাধ্যমে এটা দেখা দরকার যে আসলে কি হচ্ছে, যেটা ওনারা মিস করে গেছে। আরেকটা হচ্ছে যে কিছু ব্যাপার, যেমন ওনার মানে একটা মানে যে ওনার মোবাইল ফোন চেক করা বা অতিরিক্ত রাত্র জাগা, সেই জায়গাটা আমার মনে হয় যে মানসিকভাবে ওনাদের মধ্যে কী ধরনের দূরত্ব আছে বা কেন তাকে অবিশ্বাস করে, সেই বিষয়টা একটু আমার মনে হয় ওনার একটু মনোযোগী হওয়া দরকার, যে কেন আমার সাথে এই আচরণটা করতেছে বা কিভাবে করতেছে, এটা ওনার সাথে কথা বলতে পারে, এবং যে একটু সময় দেওয়া পরস্পরকে, সেই জায়গাটা দরকার। বাচ্চাদের ব্যাপারে বলা হচ্ছে যে উনি মাঝে মাঝে টায়ার্ড ফিল করেন, তো সেটা আসলে বাচ্চাদের সাথে থাকা এবং
থাকতে হচ্ছে কিন্তু ওনাকেই, কারণ উনি তো চলে যাচ্ছে কোর্টে। তো ওই সময়টা তো আসলে কিভাবে কাটে, কারণ 3টা বাচ্চা 3 বয়সে, 3টা বাচ্চা পর পর আর বয়সটাও তো কম। হ্যাঁ বয়সটাও কম। তো সেই জায়গাটা 26 বয়স তো খুব বেশি না, 26 বয়সটা 26-এ তো অনেকে বিয়েও হয়। শেষ হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটু মানে ওনার খেয়াল করা দরকার, মানে একটু মানে ওনার কথাটা জানা দরকার যে উনি মানে এটা নিয়ে কেমন আছে, বা উনি কিভাবে ম্যানেজ করতে পারতেছে, বা ওনার কোনো হেল্প লাগবে কিনা। এই বিষয়গুলো হলে মনে হয় ওনার প্রতি যে সন্দেহ বা ওনার মোবাইল চেক করা বা এই করা, মানে সেটা অনেকটা কমে আসতো। আমি এই কথাটা বুঝতে পারিনি। মানে দেখা যাচ্ছে যে মানে ওয়াইফের জায়গা থেকে যদি আমরা দেখি যে সে কিন্তু এই সাপোর্টটা পাচ্ছে না, মানে যদি উনি স্কুলে নিয়ে যায় বাচ্চাদের, কিন্তু ওনার কষ্ট হয় কিনা এই যে খোঁজ খবর নেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে না হওয়ার কারণে স্কুলে তো হাজবেন্ড নিয়ে যাচ্ছে, কিন্তু তারপর যে সারাদিন দেখভাল করার যে বিষয়টা, সেই জায়গায় ওনার কোনো হেল্প লাগবে কিনা বা এই ধরনের কথাবার্তা যদি হয়, তাহলে হাজবেন্ডের প্রতি তার একটা দৃষ্টিভঙ্গিটার কিছু পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে হয়তো সে অতটা মোবাইল চেক করা বা এই কাজগুলোতে অতটা হয়তো যাবে না, কারণ তার মনে হচ্ছে যে হাজবেন্ড হয়তো অন্য জায়গায় ব্যস্ত বা এরকম কিছু, সে কারণে সে বেশি মানে এই আচরণগুলো করতেছে। এই আচরণটা কমে আসবে যদি ওনার প্রতি একটু মনোযোগী হয়। হাজবেন্ড যদি একটু মনোযোগী হতে পারে, এটাই বলছি। হাজবেন্ড তো কেয়ার করে, সেজন্য তো ফোনটা করেছে। হ্যাঁ, কেয়ার করে, এবং সে যে বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, মানে কিছুটার দায়িত্ব কিন্তু সে পালন করতেছে। সংসারের যে সময়টা উনি ঘুমাচ্ছে তাকে দায়িত্ব পালন করতেছে, কিন্তু ওনার সাথে সরাসরি ব্যাপারে কতটুকু মানে শেয়ারিংটা মানসিকভাবে হচ্ছে। কিছু আছে যেমন আমার মানে একজন একটা করতেছে, আরেকজন অন্যটা করতেছে, কিন্তু দুজন কথা বলে করতেছে না সেটা, মানে স্পেস আছে করে ফেলতেছে, কিন্তু কথা বললে করলে সেটা আর একটু বেশি জোরালো হতো আর কি। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, যে যদি ওয়াইফের সাথে আলোচনা করে তারা এই মানে এই ডিউটিটা শেয়ার করতো, তাহলে আমার মনে হয় যে এটা একটু বেশি। উনি তো ঘুম থেকেই ওঠে না, তাহলে কিভাবে করবে? না, যখন কথা বলার সুযোগ থাকে, মানে ঘুম থেকে ওঠে না, এটা কিন্তু শুরু থেকেই ছিল। মানে এমন না যে রাতে ঘুমায় তো দেরি করে, মানে শুরু থেকে ছিল, সকালবেলা ঘুমায়, মানে একটু আদুরেও ছিল মানে ফ্যামিলিতে। তো সেই বিষয়গুলো আবার অনেক অল্প বয়সে বিয়ে করাতে দেখা যাচ্ছে যে তার কিন্তু দায়িত্বগুলো ওইভাবে আসে নাই। তো সেই সময় দেখা যাচ্ছে যে সে অতিরিক্ত ঘুমালে সেটা সহজভাবে নেওয়া হতো, কিন্তু পরে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুলে নেওয়ার ব্যাপার চলে আসছে, তখন কিন্তু আবার সেই দায়িত্বটা চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে ভ্যালিডেশনটা, এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন, সেটা আলোচনার মধ্যে যদি হতো, তাহলে আমার মনে হয় যে একটু মানে সহজ হতো আর কি। মানে ওয়াইফের দিক থেকে যে আচরণগুলো উনি কমপ্লেন করলেন, সেইগুলো হয়তো অতটা আসতো না, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। যেটা করা যেতে পারতো। বয়সের তফাৎ হলো 14 বছর, দূরত্বটা আছে, বয়সের একটা দূরত্ব আছে। 14 বছর অনেক বড় একটা তফাৎ না? এটা বড়, মানে আপনি যদি আজকালকার দিনে তো এত গ্যাপ থাকে মানে না। 11 বছর পিছনে যদি চলে যান, যখন বিয়েটা হচ্ছিল, তখন ওনার বয়স 15 আর ওনার বয়স কিন্তু তখন ছিল মানে 30 বা এরকম, মানে প্রায় ডাবলের মতো, এরকম 29 বছর। তো সেই জায়গাটা থেকে দুজনের মানসিক একটা দূরত্ব তো আছে। আমাদের দেশে এই ধরনের বিয়েগুলা যে হয় না, একটু চিন্তাও করি না আমরা যে দুজনের তো মানে মানসিকভাবে কিছুটা তো নৈকট্য থাকতে হবে, তাই না? এত বয়সের গ্যাপ হলে এটা কিভাবে সম্ভব আসলে? তো অতিরিক্ত গ্যাপ লাগছে। আর মেয়েটা খুব ছোট ছিল, তাই না? তার মধ্যে হয়েছে 3টা বাচ্চা পরপর। আমার মনে হয় ও বোধহয় সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর কি, তাই না? ওর বোধহয় আর এগুলো ভাল লাগে না, যন্ত্রণা আর কি। আমার কাছে মনে হচ্ছে যে একটা নিজেকে আলাদা একটা জগতের মধ্যে ঢুকিয়ে ফেলে, এরকম লাগছে। বিচ্ছিন্নতাটা চোখে পড়তেছে দুজনের মধ্যে, মানে শেয়ার হচ্ছে, মানে ফ্যামিলিতে কাজগুলো সবই শেয়ার হচ্ছে, বাচ্চাদের টেক কেয়ারটা শেয়ার হচ্ছে, কিন্তু সেটা যে পরস্পরের মধ্যে আলোচনা করে নেওয়ার যে বিষয়টা, সেটা না হয় বেশি চোখে পড়তেছে বিচ্ছিন্নভাবে করাটা। সেটাই তো ওই জায়গাটা আমার মনে হয় একটু আলোচনা আসা দরকার। আপা, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে একটু মানে বয়স আন্দাজে তার প্রেশারটা বেশি ছিল। হ্যাঁ, প্রথমে দেখেন আমাদের দেশে কি হয়, যখন বিয়ে হবে ওই সময় কিন্তু সবাই খুব একটা মুডে থাকে, একটা ভালো একটা কিছু হবে। হ্যাঁ, কিন্তু বিয়ের পরের সিনটা কিন্তু একদমই উল্টো হয়ে যায়, যে মনে হচ্ছে 3 মণ ওজন কেউ মাথার মধ্যে দিয়ে দিল। হ্যাঁ, তারপরে হচ্ছে বেবি হয়ে গেল। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে ওনাদের দুজনের রিলেশনশিপটাই ঠিক মতো তৈরি হয়নি। হ্যাঁ, ওইটা একটা ফ্যাক্টর।
তারপর হচ্ছে যে যখন বেবি হয় ওই সময়টা তো একটা আমরা জানি যে বেবিস ব্লু একটা থাকে, একটা ডিপ্রেশন কিন্তু তখন থাকে। হ্যাঁ, তো আমার কাছে লাগে 3টা ফেজে তার এই বেবিস ব্লুটা ছিল। হ্যাঁ, 3টা বাচ্চার ক্ষেত্রে এখনো কিন্তু ছোট বাচ্চাটার বয়স 2 বছর। হ্যাঁ, সো মেবি এখনো সে ওই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেন হচ্ছে স্ট্রেস, উনাকে এত দায়িত্ব, এত কিছু করা, যদিও হাজবেন্ড অনেক কিছুতে হেল্প করছেন, তারপর আমার কাছে মনে হয় যে এই হেল্পটা হচ্ছে যেটা ভাইয়াও অ্যাড করেছেন, যে এটা হচ্ছে কিছু জিনিস সে করছে, কিন্তু আরও কিছু জিনিস আছে কি একটু মোর সাপোর্টিভ দরকার আর কি, একটু কথা বলে নিজেদের মধ্যে কাজটা একটু ভাগাভাগি করে। দেন আমার কাছে এটাও মনে হচ্ছিল যে হাজবেন্ড ভাবছেন যে উনি ওয়াইফকে সময় দিচ্ছেন, কিন্তু এটা আসলে সময় দেওয়া হচ্ছে না। তার কিন্তু নিজস্ব সেলফ কেয়ারের একটা ব্যাপার আছে, ওই জায়গায় একটা ল্যাকিং আছে। হ্যাঁ, তো ওই মানে ওয়াইফের আর কি। হ্যাঁ, তো যেহেতু সে ওই জায়গাটা পাচ্ছে না, এটা একটু বুঝিয়ে বলো। মানে সেলফ কেয়ার মানে হচ্ছে যে যেমন আমি সারাদিন সংসারের কাজ করে গেলাম, বাচ্চার কাজ করে গেলাম, কিন্তু আমারও তো শখ জাগতে পারে আমার হাজবেন্ড একটু আমার পাশে বসবে, আমার সাথে 2-4টা কথা বলবে। এটা কিন্তু সংসার না, মানে ধরেন কোথাও গিয়ে যদি এক কাপ চাও খেয়ে আসে, তখন কিন্তু একটু অন্য ধরনের গল্প হয় না, যে বাইরের একটু পরিবেশ। আমি জানি না ওনারা অতটা করেছেন কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এইখানে একটা ল্যাকিং ছিল। কারণ মানে ওয়াইফের কিন্তু কিছু ড্রিম ছিল সম্ভবত লাইফে। হ্যাঁ, যে তারপরে হচ্ছে লাইফে কিছু ঘটনা, যে ওই যে তাল গাছের ওখানে গেল, মানে যেটা হয় যে জিনে ধরেছে মেবি এমনও হতে পারে ফ্যামিলির মধ্যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের এপিসোডও থাকতে পারে। হ্যাঁ, যেটা নাকি আরেকটু হয়তো কথা বললে হয়তো বোঝা যেত আর কি। তো ওই ডিপ্রেশন থেকেও কিন্তু আমাদের মধ্যে এই জিনিসগুলো চলে আসে, এক ধরনের হ্যালুসিনেশনের বিষয়গুলোও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো হ্যালুসিনেশনটা যদি একটু বুঝিয়ে বলো। হ্যালুসিনেশন হচ্ছে যে মানে একটু কাল্পনিক কিছু চোখের সামনে নিয়ে আসা, যেটা উনি বলছিলেন। চোখের সামনে নিয়ে আসে না, চলে আসে। হ্যাঁ, এখানে যেটা আনকন্ট্রোল হয়ে যে ইমাজিনিও হতে পারে, মানে তার কল্পনাও হতে পারে এরকম। সো এটা অনেক বেশি ডিপ্রেশন থেকেও তো হয়। হ্যাঁ, স্ট্রেস থেকেও আসতে পারে। তো এখন উনার সাথে ভাইয়াও যেটা বলছিলেন যে একটুখানি আরেকটু থরলি কথা বললে ওয়াইফের সাথে সেটা একটু বোঝা যাবে যে কেন হচ্ছে। আর রাত জেগে যে কাজটা করেন, এটা হচ্ছে হাজবেন্ড হয়তো প্রপারলি টাইম দেন না, ওই টাইমটা উনি পান না বলে, ওই যেটা আপনাকে বলছিলাম যে সেলফ কেয়ার মানে হচ্ছে যে মানে তার তো নিজের প্রতিও একটা যত্নের ব্যাপার আছে। হ্যাঁ, উনি হয়তো যত্নটা মানে হচ্ছে যে আমার কোন কাজটায় আমি একটু আনন্দ পাবো। হ্যাঁ, যে ঘরের কাজ না, হ্যাঁ, যে আমি রান্না করলাম, এগুলো তো রেসপন্সিবিলিটির মধ্যে চলে আসে। কিন্তু যেমন এমন যদি হয় যে হ্যাঁ আমি আমার ভালো লাগার জন্য একটা শাড়ি কিনলাম, হ্যাঁ, বা আমি একটু কোথাও থেকে ঘুরে আসলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাতে একটুখানি অভাব হচ্ছিল। এবং আমরা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা, সো আমাদের এক একজনের কিন্তু এক একটা জায়গায় চাহিদাটা থাকতে পারে। হ্যাঁ, কারো হয়তো বাইরে থেকে একটু খেয়ে আসলে ভালো লাগতে পারে, কারো হয়তো একটা কিছু কিনে নিয়ে আসলে ভালো লাগতে পারে। সো ওই জায়গাটায় হয়তো বা ওনার একটুখানি গিয়ে থাকতে পারে যে অভাববোধটা আর কি হাজবেন্ড ভাবছে যে হ্যাঁ করে যাচ্ছে, কিন্তু এটা আসলে পুরোপুরি হচ্ছে না। তো এখানে হচ্ছে যে ওনাদেরকে আসলে যেহেতু উনি বলছেন যে কিছু আলো দেখতে পাচ্ছেন, পোকা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও আসলে ডায়াগনোস হওয়া দরকার একজন। এখানেও কিন্তু এই কেসটার ক্ষেত্রেও কিন্তু কম্বাইনলি কাজ করতে হবে, একজন সাইকিয়াট্রিস্টের সাথে, একজন সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে কাজ করে যে ওনার কোথায় আসলে কি হচ্ছে, মেইনলি প্রপার একটা ডায়াগনোস করে ওনাকে একটা পর্যায়ে নিয়ে আসা আর কি। হাজবেন্ডের হেল্পটাও এখানে লাগছে। আমি একটা ফোন নিয়ে আসি চট করে। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি, আমি আমার ছেলের প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আমি কি বলবো হ্যাঁ ছেলের হ্যাঁ প্রসঙ্গে? হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, আমার ছেলেটার বয়স হচ্ছে 15.5 বছর চলছে, ও ক্লাস 9-এ পড়ে। আচ্ছা। ওর সমস্যাটা হচ্ছে ও পড়ালেখায় খুব অমনোযোগী, পড়ালেখায় টেবিলে বসতেই চায় না। আমরা ফ্যামিলি থেকে এটার কারণটা খুঁজে বের করতে যতটুকু পেরেছি সেটা হচ্ছে ওর মোবাইলে অ্যাডিকশন। আচ্ছা। ও প্রচুর মোবাইলে ওই যে গেমস খেলতে পছন্দ করে, পাশাপাশি টিভিতে ওই যে কিছু রিলস আছে বা কিছু টিভিতেও কিছু যে খেলা বলে মনে হয় এটাকে, ও ওইটা দেখতে খুব পছন্দ করে। ঘন্টার পর ঘন্টা
ওর আম্মুর মোবাইল দিবে। ওর আম্মুর মোবাইলটাই বেশি ইউজ করে, কারণ আমার মোবাইলটা, আমি তো একটু ব্যবসা করি, বাইরে থাকি, আম্মুর মোবাইলটা ফ্রি থাকে বাসাতে। ওর আম্মু হাউস ওয়াইফ বেসিক্যালি, তো ওইটা নিয়েই সারাক্ষণ থাকে। বেশিরভাগই স্কুলে যেতে চায় না, বেশিরভাগই coaching থাকে, মানে স্কুলে যেতে স্কুলে যেতে চায় না। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে বাসায় 2টা প্রাইভেট টিউটর আছে, আর সেখানে আপনার পড়তে ইচ্ছা করে না, বিভিন্ন বাহানা দেয় যে আজকে মাথা ব্যথা আছে, আজকে এই সমস্যা, পড়বো না। আমি একটু বলি, ওর আবার একটু মাইগ্রেনের সমস্যা, গত বছর জুন মাস থেকে প্রচুর মাথা ব্যথা শুরু হয়। তা আমরা নিউরো মেডিসিনের ডাক্তার দেখিয়েছি 2জনকে, তো ওনারা বেশ কিছু ট্রিটমেন্ট দিয়েছে। ইদানিং এই বছর শুরু থেকে দেখা যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে মাঝে মাঝে, বাট অনেকটা কমে গেছে। আচ্ছা এই মাথা ব্যথার সাথে আবার বমিও থাকতো। আচ্ছা। আর আরেকটা সমস্যা আছে ওর, আমি ICD-DRB থেকে ডাক্তারের সাজেশনে করিয়েছি, ওর থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া ট্রেট আছে। আচ্ছা। আর হচ্ছে ভিটামিন ডি এর বেশ ঘাটতি আছে ওর শরীরে। হেমোগ্লোবিন লেভেলটা এখন 12 লেভেলে থাকে। এগুলো তো ট্রিটেবল, এগুলো তো চিকিৎসার মাধ্যমে ট্রিট করা যায়, তাই না? জি, ভিটামিন ডিটাও ট্রিটমেন্টের থ্রুতে করা যায়, হিমোগ্লোবিনটাও বাড়ানোর পদ্ধতি আছে। কিন্তু ওর কি মানে ও যে যেটা শুনতে পেলাম যে ও মানে খুব বেশি অ্যাডিক্টেড মোবাইলের প্রতি হয়ে গেছে। কত বছর বয়স থেকে ও মোবাইল নিয়ে এ ধরনের একটা অবসেশন তৈরি হচ্ছে ওর? এটা একেবারে চাইল্ডহুড থেকেই বলতে পারেন। ওর বয়স যখন 3-4 বছর তখন থেকে শুরু হয়েছে। ও মোবাইল কি করে পেল ওই বয়সে? আমি বলছি যেটা, সেটা হচ্ছে করোনার সময়ে স্কুল বন্ধ ছিল। করোনার সময় ওর বয়স কত ছিল? করোনার সময় বয়স ছিল 10 বছর মতো, তখন হয়তো 10 বছর। মানে 3-4 বছর ধরে এই সমস্যাটা, না ওর বয়স যখন 3-4 বছর? ওর বয়স যখন 3-4 বছর তখন থেকে ও মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। হ্যাঁ, মোবাইল নিয়ে ঘাটাঘাটি। আমার প্রশ্নটা ছিল তখন ও মোবাইল হাতে পেলো কেমন করে? ওই যে আম্মুর মোবাইল, আম্মু তো বাসায় থাকে, একটু ফ্রি আছে, আচ্ছা ঠিক আছে খেলো একটু। মোবাইল তো খেলনা না। জি না, তাই না? এটা তো একে তো খেলনা না, আর এখানে তো ভীষণভাবে প্যারেন্টাল গাইডেন্স মানে থাকা দরকার। মানে একটা বাচ্চা একটা মোবাইলের স্ক্রিনের সাথে ওর সম্পর্কটা কতক্ষণের থাকবে, স্ক্রিন টাইমটা, এটা তো ভীষণভাবে তো বইপত্রে মানে নানানভাবে তো নানান জায়গায় তো এই ধরনের ইনফরমেশনগুলো আছে। তাহলে কি আমরা কি একটু অমনোযোগী হলাম এসব ব্যাপারে? জি হ্যাঁ, অবশ্যই। আমরা এটা আমাদের যে অসহযোগিতা বা ওর প্রতি আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি, কিন্তু ওই যে মোবাইল না দিলে কান্নাকাটি শুরু করে দিত। না না, কাঁদলে তো কোনো অসুবিধে নেই, কাঁদলে আবার ভুলেও যেত, কিন্তু ও তো এখন মহা একটা বিপদের মধ্যে ঢুকে গেছে, সবাই পুরো গোটা ফ্যামিলিটা সাফার করছে, তাই না? জি জি জি। আর সন্তান আছে কি ও ছাড়া? জি, ওর বড় বোন আছে, ও এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, দুই ভাই বোনের মধ্যে বয়সের তফাৎ কত? অ্যাবাউট 6 বছর। 6 বছর। তো অনেকদিন পরে হলো, তারপর একটা ছেলে হলো, সেটা নিয়ে কি একটু ওকে বেশি একটু প্রশ্রয়ের দৃষ্টি থেকে দেখা হয়ে থাকতে পারে? জি, সেটা না, আসলে ওর পড়ালেখার জন্য যথেষ্ট আগ্রহী এবং যত সমস্ত প্রয়োজন সেগুলো আমরা সবসময় দিয়ে এসেছি। পড়ালেখাটা তো বড় কথা না, আমি বলছি যে মানে হয় না যে ছেলে সন্তান অনেকদিন পরে হয়েছে, আমি বললাম যে একটু ও যা চেয়েছে সেটা ও পেয়েছে কিনা, মানে অনেক সময় একটু আমরা প্রশ্রয় দিয়ে ফেলি, প্রশ্রয় পেয়েছে কিনা? না, ঠিক ওরকমটা মনে হয় না আমার। তাহলে ওকে যে একদম মোবাইল চাইলো, কাঁদবে বলে দিয়ে দেওয়া হলো, এটাও তো প্রশ্রয়, তাই না? ও যে কাঁদতে দেওয়া যাবে না, ও মোবাইল চাইছে, ওকে সেটাই দিতে হবে, ও কাঁদলে অসুবিধা হয়ে যাচ্ছে, সেটা কেন? এটা আম্মুর তরফ থেকে এটা একটু নেগলিজেন্সি ছিল। আচ্ছা, ওর মার দিক থেকে নেগলিজেন্সি হয়েছে? জি জি।
কিন্তু বাবার চোখেও নিশ্চয়ই ধরা পড়েছে যে বাচ্চাটা মোবাইলের প্রতি ভীষণ আগ্রহী হয়ে গেছে অতিরিক্ত, সেটা বাবার চোখে ধরা পড়েনি? জি পড়েছে, আমি ওর মাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা বলছে একটু খেলুক, ঠিক আছে আবার পড়তে বসবে, একটুই তো খেলবে আবার পড়তে বসবে। আসলে পড়াটা কেন, মানে আমরা শুধু পড়ার মানে পড়া তো জীবনের সবকিছু না, তাই না? মানে ওর আসলে ব্যস্ত থাকার আর কি কিছু ছিল, মানে ওর হ্যাঁ, ও যেমন আমার বাসার নিচে খেলার মানে রাস্তায় ওর অন্যান্য আশেপাশে বাড়ির ছেলেরা খেলতে নামে, ও আরেকটু ছোট থাকতে খেলতে নামতো, আচ্ছা, বন্ধুদের সাথে খেলা করতো, আমাদের রাস্তায় আচ্ছা ব্যাডমিন্টন খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। কিন্তু গত 1-1.5 বছর 2 বছর একটু বেশি হয়ে গেছে, ও খেলতেই নামে না এখন। আচ্ছা, মানে মোবাইল নিয়ে বসে থাকছে, আসক্তিটা একদম প্রচন্ড আকারে হয়েছে। আমাদের আসলে সময় একদম ফুরিয়ে এসেছে। তোমাদের যদি ছোট দুটো প্রশ্ন থাকে একটা একটা করে প্রশ্ন করতে চাও, করবে না? না ঠিক আছে, আমরা আলোচনা করব, অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা তাহলে একটু আর কোনো প্রশ্ন যদি না থাকে, আমরা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, তাহলে আমরা আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত হয়ে এসেছে, আমরা একটু শুনে নিলাম ব্যাপারটা, আমাদের অতিথিরা আলোচনা করবে, আমিও কিছু যুক্ত করব। একটু শেষের দিকে ফোনটা এসেছে তো, নাহলে হয়তো আরেকটু আমরা বিষয় আলোচনা করতে পারতাম, মানে প্রশ্ন করতে পারতাম আরও। তো আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, আর বাচ্চাটার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ বিথি বলো। আচ্ছা, তো উনি যেটা বললেন যে ওনার ছেলের বয়স 15.5 এবং মোবাইলে এডিক্টেড, এবং আপনি যেটা ফাইন্ড আউটও করার চেষ্টা করলেন 3-4 বছর বয়স থেকে, এটা আসলে এখনের যে সিনারিটা আর কি, যে আমরা সবাই মনে করি যে একটু মোবাইল দেই, ও একটু খেলুক, ওই সময় 3-4 বছর না, 2-3 বছর ধরে, বয়স যখন 2-3 বছর, কিন্তু এটা তো আসলে একদমই ঠিক ছিল না, খেলনা হিসেবে দেওয়া। হ্যাঁ, এবং হয় না যে নেগেটিভ জিনিসের প্রতি তো মানুষের অ্যাট্রাকশন থাকবে, ওটার মধ্যে অনেক কিছু আসতে থাকে। এটা নেগেটিভ না, ওটা খুব আকর্ষণীয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাক্ট করে খুব। তো এখন হচ্ছে যে ওনার এই, আমার কাছে মনে হয় কি আপা, পড়াশোনাটার মধ্যে কিন্তু একটা মজা আছে, হ্যাঁ, এবং পড়াশোনাটা কিন্তু একটু ইন্টারেস্টিং ওয়েতে যদি করানো যায়, তাহলে কিন্তু বাচ্চার কাছে পড়াশোনাটাও একটা গেমের মতো হতে পারে। কে আমাদের দেশে ইন্টারেস্টিংলি পড়ায়? না আমাদের দেশে কি ভাবছো তুমি? তুমি কানাডার চিন্তা করলে তো হবে না। না আমি সেটা বলছি আর কি, আমি বুঝতে পারছি, আমি তো আমাকে ছেলেকে এখানে নিয়ে এসে পড়া যায় না, কিন্তু ধমক দিয়ে পড়াই আর কি। তারপরে আবার 2জন টিচার আসেন, মানে আমার কাছে মনে হচ্ছে ছেলেটা যখনই প্রেসার ফিল করেন তখন সে যে গেমের মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, আর এখনে তো এটা মানে একদম ঘরে ঘরে সমস্যা, হ্যাঁ, এবং কোনো খেলার মাঠ নাই, প্লাস হচ্ছে যেগুলো আছে সেগুলো তো আমরা যাই না। তারপরে ওর বয়স অনুযায়ী এই সময়ে কি হয়, যে বলে না যে টিনেজ পিরিয়ডটা, এমনিতেই কিন্তু এই সময়টা কিউরিওসিটি বলতে হবে, সময় খুব সংক্ষিপ্ত। তো ওনার ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে আর কি, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ওনারা যদি একটু ওকে বাচ্চাকে আর একটু ফোকাস করে একটু টাইমিংগুলো সেট করে দেয়, যে এবং এটা গ্র্যাজুয়ালি আসলে করতে হবে। হ্যাঁ, এখন অলরেডি অনেকখানি জিনিস পার হয়ে গেছে ছেলে, তাকে আবার আস্তে আস্তে করেই ব্যাকে আনতে হবে, যে সে দেখবে গেম দেখবে, বাট গেমের একটা টাইম থাকতে হবে, পড়াশোনার একটা টাইম থাকতে হবে, এবং প্রত্যেকটা জিনিস যেন স্ট্রেস ফ্রি ওয়েতে কাজটা করে। এবং এখানে হচ্ছে যে বাবা মা দুজনের ভূমিকাটা আপা থাকতে হবে। তো ওনারা যদি এই পার্টিসিপেশনটা কিভাবে করব না, সেক্ষেত্রে অবশ্যই একজন মেন্টাল হেলথ মানে কাউন্সিলরের সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে, যে কিভাবে ওনারা, এখানে ফ্যামিলি কাউন্সিলিং যেমন ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল সেশনও অনেক বেশি ইম্পর্টেন্ট। খুব কঠিন কেস আসলে ডক্টর। নিঃসন্দেহে ম্যাডাম, কারণ আমরা এখন এডিকশনের যে পর্যায়ে চলে যাচ্ছি, বিশেষ করে যেই এর চাইতে মাদকদ্রব্যর এডিকশনটা সহজ, মানে সেটা চিকিৎসা করা সহজ। বিহেভিয়ার এডিকশন আসলে খুব মানে চ্যালেঞ্জিং। তার মধ্যে মোবাইল এমন একটা জিনিস যেটা খুব অ্যাভেলেবেল, অ্যাভেলেবিলিটি অনেক বেশি। একজন গাঁজা কিনবে, সে দোকানে যাবে, চারপাশ দেখবে, তারপর যাবে। পুলিশ দিয়ে আমি গাঁজাটা বের করে ফেলতে পারতেছি, কিন্তু বাসায় তো এই মোবাইলটা আছে। তো এই যে অ্যাওয়ারনেসটা আমাদের আসলে, মানে উনি যেটা করছেন যে বাচ্চাকে দিচ্ছেন, আসলে ওই সময়টা এরকমই ছিল। কারণ আমাদের এই অ্যাওয়ারনেসটা কিন্তু চলে আসছে এই করোনার পর যখন বাচ্চাদের হাতে পর্যাপ্ত পরিমাণে মোবাইল গেল, তারপর আমরা বুঝতে পারলাম যে না, মোবাইল আসলে ক্ষতি করতেছে বাচ্চাদের, এবং তারা
মানে মানে রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফের যে অনুপাত, সেই অনুপাতটা ঠিক থাকতেছে না। তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় মানে ভার্চুয়াল লাইফে থাকতেছে। তো এই অনুপাতটাতে আবার ফিরে নিয়ে আসা দরকার। এবং এই ব্যাপারে যেটা হয় যে আমরা বলি যে ডিভাইস রুল তৈরি করা ফ্যামিলির মধ্যে, যে আলোচনা করে তাকে একটা সময় দেওয়া যে তুমি এই সময়টা ব্যবহার করবা, এবং মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা বা যে কোনো স্ক্রিন যে যখন সে মানে অ্যাডাল্ট এজে না যাবে তার আগ পর্যন্ত ফ্যামিলির সামনে যেখানে দেখা যায় এরকম জায়গায় তাকে ব্যবহার করতে হবে, কোনো গোপনীয় জায়গায় না। এটা একটা যেমন বিষয়। আরেকটা হচ্ছে কতক্ষণ টাইম ব্যবহার করবে এবং কিভাবে আস্তে আস্তে এটা কমানো যেতে পারে, সেটা যেমন মানে আলোচনা করে ঠিক করে নিবে, যেটাকে আমরা ফ্যামিলিতে ডিভাইস রুল বলি। আর এই ব্যাপারে যেটা সহযোগিতা একজন মেন্টাল প্রফেশনাল অবশ্যই লাগবে, সে সাইকিয়াট্রিস্ট হোক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হোক, মানে কাউন্সিল সাইকোলজির লোক হোক, এটা লাগবে। এটা ছাড়া সে এটা পারবে না, একা একা এটা সম্ভব না। ফ্যামিলি থেরাপিরও দরকার। হ্যাঁ, তাকে গাইড করবে হচ্ছে এটা। আর হচ্ছে যে পাশাপাশি পড়াশোনায় তাকে উদ্বুদ্ধ করতে হবে। ওনার যে মানে আমাদের যে কাহাল জিবরানের একটা কবিতা থেকে বলবো যে আমরা বাচ্চাদেরকে মানে আমাদের স্বপ্নটা দিতে পারি, কিন্তু তাকে ওই জায়গায় আমি নিতে পারবো না। তো সেই স্বপ্নটা কি দেওয়া হয়েছে, তাকে কি মানে বলা হচ্ছে যে উনি কি স্বপ্ন দেখেন, তো সেইটা শেয়ারিংটা দরকার, যে তারা কি চান বাচ্চার কাছে, এক্স্যাক্টলি, মানে বাবা মার প্রত্যাশাটা কি। বাবা মার প্রত্যাশাটা বলতে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, আমাদের অনেক কিছু আলোচনা ছিল। বিথিকে তো বিষয় সম্পর্কে কিছু জানাই হয়নি, আজকে তা সম্ভব হলো না। আশা করছি আগামীতে আবার আমরা দেখা হবে আমাদের। তো আজকে বিদায় নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ, আজকে একদম শেষ, ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আজকের সাথে একটু সম্পর্কযুক্ত, যে আমাদের একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট যার কথাই বলি না কেন, তার আসলে কি কি ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার কিছু বৈশিষ্ট্য আসলে দরকার হয়, কারণ তাকে ভীষণ ধৈর্য ধরে কাজ করতে হয়। তার কি ধরনের বৈশিষ্ট্য থাকলে তিনি একজন ভালো সাইকোথেরাপিস্ট হতে পারেন। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আগামীতে আলোচনা করতে চেষ্টা করব। আর সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।